আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার ৬৮ এবং ৬৯, অধ্যায় ৫, কাগজের স্কেল বানাই, এই সম্পর্কে আমরা জানব। এখানে বলেছে কাগজের স্কেল বানাই, এটার জন্য উপকরণ বা প্রয়োজন হবে পুরাতন ক্যালেন্ডার। মনে করো যে আমাদের যে বাসায় যে সব ক্যালেন্ডার আমরা দেওয়ালে আটকিয়ে রাখি, এগুলো ক্যালেন্ডারের কোনো ক্যালেন্ডারের অপর পৃষ্ঠায় কিন্তু এরকম সাদা অংশ থাকে, বোথ সাইড প্রিন্ট থাকে না, সাদা অংশ থাকে। সেটা আমরা ব্যবহার করতে পারি, কারণ এই ক্যালেন্ডারের পৃষ্ঠাগুলো মোটামুটি মোটাই হয়। অথবা মোটা কাগজ বা আর্ট পেপার ব্যবহার করতে পারি। আঠা মানে আইকা আঠা, যেটা দিয়ে আমরা কাগজ জোড়া লাগাই বা কাঠও জোড়া লাগানো যায় ভালো আঠা দিয়ে। সেন্টিমিটার স্কেল, সেটা আমাদের বাসায় যেগুলো স্কেল আছে এগুলোই হবে। পেন্সিল আর সিজার বা কাঁচি, এই কয়েকটা জিনিস লাগবে। তাহলে আমরা প্রথমে এই নিয়মগুলো আমরা বা পদ্ধতিগুলো বুঝে নেব, তারপরে আমরা হাতে কলমে এগুলো সমাধান করা বা এই কাগজের স্কেল বানানো আমরা হাতে কলমে দেখব। পদ্ধতি নাম্বার ১, একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনায় রেখে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ থেকে একই মাপের ২ টুকরা কেটে নাও। আমরা প্রথমে এখানে এই লেখাগুলো বুঝবো, তারপরে আমরা বাস্তবে এটা আমরা এঁকে আমরা কাগজের স্কেল তৈরি করে আমরা দেখব। তাহলে আমরা কি করব, আমাদের যে স্কেল আছে বাসায় স্টিলের বা প্লাস্টিকের যে ১২ ইঞ্চি স্কেল, এই স্কেল নিয়ে আমরা এই স্কেলের সমান করে কাগজ কেটে নেব। ২ টুকরা কাগজ কাটব। টুকরা দুইটি আঠা দিয়ে পরস্পরের সাথে লাগিয়ে দাও, তাহলে স্কেলের বডি আরও মোটা ও শক্ত হবে। কেন আমরা আঠা দিয়ে লাগাবো? কারণ আঠা দিয়ে লাগালে দুটো কাগজ যখন এক জায়গায় হবে তখন স্কেলটা একটু শক্ত হবে, এই জন্য। আর যদি তুমি অনেক ভালো মোটা কাগজ পেয়েই যাও তাহলে আর আঠা দিয়ে লাগানোর দরকার নেই। নাম্বার ৩, এবার একই মাপের ২ টুকরা সাদা কাগজ কেটে স্কেলের বডির উভয় পাশে আঠা দিয়ে আটকে দাও। তারপরে বলছে যে এবার একই মাপের ২ টুকরা সাদা কাগজ কি করো, এটা আবার কেটে আরও কি করো যে বডির সাথে আটকে দাও, তার মানে কি আরও মোটা হবে। স্কেলের বডির যে কোনো এক পাশে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল রেখে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলটির দাগ বরাবর তোমার পছন্দ মতো রং এবং কালির কলম দিয়ে দাগিয়ে নাও। তার মানে তুমি যেখানে ইঞ্চি লিখবে, যেখানে স্কেলের ইঞ্চিতে দাগ টানা থাকে, সেখানে তোমরা বিভিন্ন রঙের কলম দিয়ে করতে পারো, এতে সুন্দর হবে। সেন্টিমিটারের দাগগুলো ভিন্ন কালির কলম দিয়ে বা লম্বা করে দাগ দাও। দাগের মাথায় ১, ২, ৩, ৪ এগুলো লেখো। অঙ্কগুলো বা সংখ্যাগুলো বসিয়ে দাও। তোমার পছন্দ মতো খানিকটা ডিজাইন করে নিলেই স্কেলটি তৈরি হয়ে যাবে। আমরা খানিকটা ডিজাইন আমরা নিজেরাই করতে পারবো আমাদের রুচি বা পছন্দ অনুযায়ী। এক একজনের দেখবে যে এক এক রকমের ডিজাইন করছে, এটা হলো তার নিজস্ব ক্রিয়েটিভিটি। সে কেমন ডিজাইন করে সুন্দর করবে সেটা তার ব্যাপার। এগুলো আমরা হাতে কলমে দেখব। বন্ধুরা, এখানে আমরা কাগজ নিয়েছি, সেই কাগজটাকে আবার স্কেলের সমান করে ভাঁজ করলাম, এবং এই রকম করে আমরা পুরো কাগজটাও যদি ভাঁজ করি তাহলে অনেকগুলো ভাঁজ কিন্তু এখানে হবে। এতে করে আমাদের কিন্তু স্কেলটা মোটা হবে যদি আমরা ২টার বদলে ৪টার বদলে যদি বেশি করে ভাঁজ দিই। এইতে পুরো কাগজ আমরা ভাঁজ করে নিলাম, নিয়ে এখানে আমরা আঠা দিয়ে আটকে দিলাম লাস্টের অংশটা, এবং সমান করে ২ পাশে কেটে ফেললাম। কেটে ফেলে এখানে ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি করে ইঞ্চি এবং সেন্টিমিটারে দাগ দিয়ে নিয়ে এগুলো আমরা স্কেল দিয়ে এরকম করে ইঞ্চি এবং সেন্টিমিটার দূরে দূরে দাগ দিলাম। এখন আমরা কি করব, ছোট ছোট দাগগুলো দিব। এই 1/2 ইঞ্চি, তারপর 1/2 সেন্টিমিটার, এগুলোতে আমরা দাগ দিব। দাগ দিয়ে এগুলো সবগুলো আমরা ঘর এঁকে, এবং ছোট ছোট ঘর যেগুলো আছে এগুলো আমরা হাত দিয়েই ছোট ছোট ঘর দিব। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এরকম করে লিখে নিলেই কিন্তু আমাদের স্কেলটা হয়ে গেল। এখন দেখো আমরা কিন্তু স্কেল দিয়ে আমরা কাজ করতে পারছি। এবং এখানে দেখো আমরা কিন্তু বিভিন্ন রঙের এরকম আমরা স্কেল তৈরি করতে পারি, বিভিন্ন রঙের স্কেল আমরা তৈরি করতে পারি যদি আমরা রঙিন কাগজ ব্যবহার করি। এরপরে আমরা দেখছি কিন্তু এখানে স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে, কাগজ কাটছে এবং টিচার তাদেরকে হেল্প করছে। আর এখানে তাদের বানানো এইরকম কাগজের যে স্কেল এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা পরের অংশে চলে যাই। এখানে বলেছে নিচের ছকটি খাতায় আঁকো। এই যে ছকটা দেওয়া আছে এটা খাতায় তোমরা তুলে নাও এবং তোমাদের বানানো কাগজের সেন্টিমিটারের স্কেল দিয়ে
পেন্সিল, কলম, ইরেজার, রাবার এইরকম জিনিসপত্র এর আনুমানিক এবং ক্রয়কৃত স্কেল দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে ছকটি পূরণ করো। মানে একবার তোমার কাগজের তৈরি করা যে স্কেল এটা দিয়ে মেপে কত হলো সেটা লিখবে এই জায়গায়, এই কলামে। আবার প্রকৃত স্কেল মানে বাজার থেকে কিনে আনা যে আসল স্কেল সেটা দিয়ে মেপে এখানে দেখবে যে আসলে কত হয়। আর এখানে পরিমাপের পার্থক্যের উপরের মন্তব্য, মানে পরিমাপ কি একই হলো নাকি একটু কম বেশি হলো সেটা তোমরা এই কলামে লিখবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যার দৈর্ঘ্য মাপতে হবে তার নাম, সেটা হতে পারে আমাদের মনে করো যে পেন্সিল প্রথমে আমরা মাপলাম, অথবা কলম এখানে লিখতে পারি। পেন্সিলের যেটা মাপ সেটা আমরা যদি আমাদের স্কেল দিয়ে আমরা করে দেখলাম, এখানে 11 সেন্টিমিটার হলো। তারপরে এখানে আমরা এটাও মানে আসলে স্কেল দিয়েও মেপেও আমরা 11 সেন্টিমিটার পেলাম। আর এখানে আমরা তাহলে কি লিখবো, যে এখানে আমরা লিখবো একই বা কোনো পরিবর্তন হয়নি বা অপরিবর্তনীয়, এরকম কথা এখানে লেখা যায়। তারপরে পেন্সিল মাপলাম, এরপরে আমরা কলম মেপে দেখলাম যে কলম হলো 14 সেন্টিমিটার, কাগজের স্কেল দিয়ে মাপলেও 14, আর এটা দিয়ে মানে আসল স্কেল দিয়ে কেনা স্কেল দিয়ে মেপেও দেখলাম 14 সেন্টিমিটার। এখানে আর 11 পরে সেন্টিমিটার কেন লিখতে হলো না, কারণ এখানে লিখেই দিয়েছে যে সেন্টিমিটারে, এই জন্য আবার বারবার এখানে লেখাটা কিন্তু ভুল হবে। মানে যেখানে প্রয়োজন নাই সেই জায়গায় লেখাটা কিন্তু এক ধরনের ভুল। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখব একই, কারণ দুটার মাপ একই হয়েছে। কলম মাপলাম, এরপরে আমরা জ্যামিতি বক্স যদি মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16 সেন্টিমিটার এবং এখানেও 16 সেন্টিমিটার হয়েছে, সুতরাং একই হয়েছে। কিন্তু আমরা যখন ইরেজার মাপলাম, এটা একটা ছোট জিনিস, এটা মাপতে আমাদের মাত্র 1.5 সেন্টিমিটার হলো, 1.5, মানে 1 সেন্টিমিটার হয়েও 5 দাগ। কিন্তু আমরা যখন এই যে আমাদের কাগজের তৈরি স্কেল দিয়ে মেপে দেখলাম যে 1.5, আর আমরা যখন আসল স্কেল দিয়ে মেপে দেখলাম যে আসলে এটা 1.4, তাহলে এখানে আমাদের কি হলো, যে একটু কম বেশি হলো, মানে একটু কম হয়েছে। তাহলে এখানে বা এখানে লেখা যায় একটু কম বেশি, এটা লেখা যায়। তাহলে এই যে আমাদের মোটামুটি বলা চলে যে কাগজের স্কেল দিয়ে যে সবসময় সঠিক হবে তা নয়, আমরা একেবারে খুব মানে সঠিকভাবে দাগগুলো দিতে পারি না, একটু নড়ে যায়, যার কারণে একটু কম বেশি হয়, তাছাড়া কিন্তু কম বেশি হয় না, মোটামুটি একই হয়। আর যদি আমরা একদম সাবধানে করি কাজটা, আঁকার সময় যখন কলমটা নড়ে যাবে না বা স্কেলগুলো নড়ে যাবে না, তখন কিন্তু একই রকমের হবে, কেনা স্কেল এবং আমাদের বানানো স্কেল একই হবে, তবে খুবই সাবধানে কাজটা করতে হবে। এরপরে বলেছে স্কুল ছুটি হওয়ায় জয়া মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। যেহেতু স্কুল ছুটি, মামাতো ভাই অনিকের সাথে জয়ার খুব ভাব, মানে খুব ভালো সম্পর্ক, কারণ উভয়েই 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। তাই সময় পেলেই নিজেদের স্কুলের গল্প করে, পড়াশোনা নিয়ে আলোচনা করে। বাড়ি থেকে অনিকের স্কুল কত দূরে জয়া অনিকের কাছে জানতে চায়। অনিক একটু ভেবে বলে প্রায় 3 কিলোমিটার। জয়া মনে মনে 3 কিলোমিটার কত দূর হতে পারে তার একটি ছবি কল্পনা করে নেয়। অনিক মাঝে মাঝে তার বাবার সাথে দরকারি জিনিসপত্র কেনার জন্য বাজারে যায়। এমনই একদিন বৈদ্যুতিক তার কেনার জন্য দোকানে গেল। দোকানদার প্রশ্ন করল কত গজ তার লাগবে। বাবা তারের পরিমাণের কথা বলার পর দোকানদার তার টেবিলে দাগানো স্কেল দ্বারা তার মেপে দিয়ে দিল। তার মানে এইরকম কেবল বা যেগুলো আমরা বিদ্যুতের কাজে ইলেকট্রিসিটির কাজে ব্যবহার করি, এরকম করে মানে এটা নিয়ে একটা স্কেল দিয়ে তারা এটা মেপে দিল। মানে 1 গজের একটা করে স্কেল আছে, তো এই স্কেল দিয়ে তারা কিন্তু এটা কত গজ নেবে সেইভাবে মেপে দেয়। তো এটা কিন্তু একটা পরিমাপ, মানে তার বা দৈর্ঘ্য পরিমাপের। আর আমরা এখানে মিটার দেখতে পাচ্ছি যে এটা একটা স্কেল দেখতে পাচ্ছি, অনেক বড় একটা স্কেল। স্কেলের এখানে দেখো 39 বা 39, আর এখানে 40, আর এই যে দেখো এখানে 1 মিটার, এই যে 1 মিটার, তাহলে এই 1 মিটারটা কিন্তু 39-এর সোজাও নাই, 40-এর সোজাও নাই, আবার 39-40-এর মাঝখানে এই যে এই দাগ, মানে 39.5, এই সোজাও নাই, তার চেয়েও আরও একটু কম। তো এইরকম এই মাপটাকে বলা হয় 1 মিটার। এইরকম 1000টা মিটার দিলে হবে 1 কিলোমিটার। যে 1 কিলোমিটার দূরত্ব বা এরকম 3 কিলোমিটার হলো মানে তাদের স্কুলের দূরত্ব, অনেকের স্কুলের দূরত্ব।
তাহলে এইভাবে আমরা আইডিয়া করতে পারি। আবার বলেছে এরপর প্রয়োজনীয় ভোগ্যপণ্য কেনার জন্য অন্য একটি দোকানে গেল। সেখান থেকে 1 কেজি চাল, 1 লিটার তেল ও আরও কয়েক ধরনের জিনিস কিনে বাড়ি ফিরে আসলো। জয়া ও অনিকের উভয়ের মনেই একটি প্রশ্ন জাগে, এই দূরত্ব, তারের দৈর্ঘ্য ও অন্যান্য জিনিস মাপার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করা হয় কি? তাহলে ওই পরিমাণকে পরিমাপের কি বলা হয়? দুজনেই মনে মনে স্থির করে স্কুলে গিয়ে শিক্ষকের সাথে কথা বলে তাদের প্রশ্নে উত্তরটি জানার চেষ্টা করবে। তার মানে তারা সিনিয়রদের কারো কাছ থেকে বা টিচারের কাছ থেকে প্রশ্ন করে উত্তরটা জেনে নেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিতা দিয়ে কিন্তু এখানে মাপা হচ্ছে, অথবা নিচে দেখো একটা বড় একটা স্কেল রাখা হয়েছে, এটা দিয়ে কাপড় বা কোনো জিনিস বা তার এখানে দেখো মাপা হচ্ছে। তার মানে এটা দেখো 1 গজ মনে হয়, 1 গজ। তাহলে এইরকম 1 গজের একটা স্টিক এখানে রেখে দিল বা স্কেল রেখে দিল, দিয়ে এইরকম করে তারগুলো মেপে মেপে সে এখান থেকে দিচ্ছে। এখানে দোকানটাকে দেখে মনে হয় এটা অবশ্যই ইলেকট্রিসিটির দোকান। এখানে দেখো এই যে গ্লুগান বা এই যে জিনিসপত্র রয়েছে। তাহলে এইভাবে কিন্তু পরিমাপ, বিভিন্ন ধরনের জিনিস বিভিন্নভাবে পরিমাপ করা হয়। এখানে বলেছে যে আদর্শ ভৌত রাশির, ভৌত মানে তোমরা একটা কথা খেয়াল রাখবে যে ভৌত কথাটা ভূত থেকে এসেছে। যেহেতু ভূত দেখা যায় না, শুধু শোনায় যায়, মনে মনে কল্পনা করা যায়, এরকম ভৌত মানে যে জিনিসের বাস্তবে ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না, সরানো যায় না, কিন্তু মনে মনে কল্পনা করা যায়, এরকম জিনিসকে ভৌত জিনিস বলা হয়। এক কথায় এটাকে অবাস্তবের সাথে তুলনা করা যায় যে এটা অবাস্তব, মানে বাস্তবে যেটা নাই, ধরা ছোঁয়া যায় না। তবে অবাস্তব কথাটা বললে কিন্তু আবার ভুল হবে, কারণ যে জিনিস ধরা যায় না সেটা কিন্তু আবার বাস্তবে আছে। তুমি কিন্তু বিদ্যুৎকে ধরতে পারবে না যে এটাই বিদ্যুৎ আমি ধরে নিয়েছি। যেমন একটা কলমকে তুমি ধরে নাও, এরকম ভাবে তুমি কিন্তু ধরতে পারবে না বা টাচ করতে পারবে না। তাহলে এগুলো শুধু কল্পনাই করা যায়। বা ভৌত শব্দের অর্থ তোমরা বলতে পারো কাল্পনিক, এটা বলতে পারো যে আদর্শ ভৌত বা কাল্পনিক রাশির। এবং এই বিষয়ে বর্ণনা করা হয়েছে তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ে। বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে তোমরা আরও জেনে নিতে পারো। সাথে তুলনা করে, মানে এটার সাথে তুলনা করে, এই রাশির সাথে তুলনা করে অন্যান্য রাশির পরিমাপ করা হয়। মানে একটা রাশির সাথে তুলনা করে আরেকটার পরিমাপ করা হয়। যেমন এই যে এই স্টিকের সাথে তুলনা করে কতটা স্টিক হলো বা কতটা মানে গজ হলো, সেটার সাথে এটার পরিমাপ করা হয়। যে 5 গজ বা 10 গজ, তাকে আমরা পরিমাপের একক বলে থাকি। যে কোনো পরিমাপের জন্য একটি আদর্শের প্রয়োজন রয়েছে, যার সাথে তুলনা করে বিভিন্ন ভৌত রাশির পরিমাপ করা হয়। এই আদর্শকে বলা হয় পরিমাপের একক। তাহলে আমরা যার সাথে তুলনা করব, মনে করো যে 1 কেজি চালকে আমরা যেটার সাথে তুলনা করলাম, যে পাথরের সাথে, সেটা হলো একটা একক। আবার মনে করো যে কিছু তার কিনলাম, সেটা যে স্টিকের সাথে বা স্কেলের সাথে তুলনা করলো, সেটাকে বলা হবে একক। আচ্ছা, তাহলে এই আদর্শকে পরিমাপের একক বলা হয়। এরপরে বলেছে দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকেই পরিমাপের প্রচলন ছিল। এই পরিমাপের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকা ভিত্তিক বহু একক প্রচলিত ছিল। মানে এলাকা ভেদে বিভিন্ন নাম ছিল এবং বিভিন্ন পদ্ধতি ছিল। যেমন কিছু কাল পূর্বেও আমাদের দেশে ভরের একক হিসেবে মানে ওজন করা হতো মন, সের, ছটাক, তোলা ইত্যাদি প্রচলিত ছিল। আবার দূরত্ব নির্দেশের একক হিসেবে মাইল কিংবা দৈর্ঘ্যের জন্য গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি এখনও প্রচলিত আছে। স্থানীয়ভাবে হয়তো বা এখনও চলতে পারে, কিন্তু বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতির প্রচলিত থাকায় বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে নানান রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। মনে করো যে বাংলাদেশে মেপে দিল এই মন হিসেবে, তো সেটা কিন্তু আমেরিকায় বা অন্যান্য দেশে গিয়ে কিন্তু তারা তো মন বুঝবে না, তারা বুঝবে তাদের কেজি বা টন, মেট্রিক টন এইরকম বুঝবে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয় যে যে দেশে যেটাই স্থানীয়ভাবে চালু থাকুক না কেন, সেটাও থাকতে পারে, কিন্তু তার সাথে আন্তর্জাতিক মানে সারা পৃথিবীতে একই ধরনের একটা মাপ
সৃষ্টি বা প্রচলন করার উদ্যোগ নেওয়া হয়। সেই কারণে সারা বিশ্বের পরিমাপের একই রকমের আদর্শের প্রয়োজন হয়। এ থেকে 1960 সাল থেকে কিন্তু গোটা বিশ্বে বিভিন্ন রাশির একই রকমের একক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, সংক্ষেপে এসআই বলা হয়। এটা অবশ্য পুলিশের এসআই নয়। এখানে দেখো আই হলো এই যে এআই শেষের আই, আর এই এস হলো আমাদের এই প্রথমে যেটা এসেছে, এখানে আইএস, কিন্তু এটাকে একটু উল্টে বলা হয় এসআই, অথবা বলতে পারো যে সিস্টেম ইন্টারন্যাশনাল। যাই হোক, এখানে পরের অংশে বলেছে যে এ অধ্যায়ে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য পরিমাপের প্রচলিত পদ্ধতি দুইটি, ব্রিটিশ পদ্ধতি ও মেট্রিক পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে গজ, ফুট, ইঞ্চি চালু আছে। তবে বর্তমানে পৃথিবীতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে মেট্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হলো এটা 10 গুণোত্তর, তার মানে 10 গুণ করে বাড়ে এবং 10 ভাগ করে কমে। এটা হলো মেট্রিক পদ্ধতির সুবিধা। আর ব্রিটিশ পদ্ধতি প্রচলিত হওয়ার কারণ হলো পৃথিবীর অধিকাংশ দেশ কিন্তু ব্রিটিশরা দখল করে শাসন করেছে। তারা কিন্তু এই জোর করে কিন্তু বা তারা কিন্তু যে সিস্টেমটা চালু করেছে এটা হলো ব্রিটিশ পদ্ধতি, অর্থাৎ ব্রিটিশদের প্রচলিত পদ্ধতি হলো ব্রিটিশ পদ্ধতি। আর মেট্রিক পদ্ধতি ব্রিটিশদের চেয়ে একটু সহজ, এখানে 10 গুণ করে বাড়ে, আবার 10 গুণ করে 10 ভাগ করে কমে, এই জন্য হিসাব করতে সুবিধা হয়। এটা হলো 10 গুণোত্তর। তাহলে মেট্রিক পদ্ধতির বৈশিষ্ট্য হলো এটা সহজ, মানে গুনতে সহজ, হিসাব করতে সহজ, কারণ এটা হলো 10 গুণোত্তর। দশমিক ভগ্নাংশের দ্বারা এই পদ্ধতিতে সহজে পরিমাপ করা যায়। তাহলে আমরা এই ভিডিও এখানে রাখছি, এর পরের অংশ আমরা পরের ভিডিওতে দেখব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।